তিনি তো রেগে মেগে ঘর থেকে সোজা বেরিয়ে গেলেন। গেট খুলে সোজা চলে গেলেন রাস্তায়। মুহূর্তের মধ্যেই তরুণ কুমার বুঝে গেলেন আসলে পরিকল্পনাটা সৌমিত্র বাবুর। ইশারা করে পুলিশকে বোঝাতে চাইলেন গৌরী দেবীর মাথায় গন্ডগোল আছে। তারপর উনি চেঁচিয়ে উঠে বললেন, পুলিশ, ও পাগলি হ্যায়, উসকো পকড়ো। সিনেমার আউটডোর শুটিং মানেই বেশিরভাগ সময় প্রচুর মজা, নানান ঘটনা। আজ সেরকমই একটি ঘটনা বলবো। প্রখ্যাত পরিচালক তপন সিনহার ঝিন্দের বন্দি ছবির আউটডোর শুটিং হয়েছিল উদয়পুরে। এই শুটিংয়ের জন্য মহানায়কের টানা ২৬ দিন ডেট নিয়েছিলেন পরিচালক তপন সিনহা। ছবিতে তরুণ কুমারও ছিলেন। সকলে মিলে যাওয়া হবে শুনে গৌরী দেবীও যাবেন বলে আবদার করে বসলেন। তরুণ কুমারের লেখা থেকে জানা যায়, শেষে উত্তম কুমার গৌরী দেবীর সঙ্গে নিজের টিমে নিলেন বন্ধু ডাক্তার লালুদাকেও। উদয়পুরে টোটাল ইউনিট দুটো ভাগে ছিল, লক্ষ্মীবিলাস হোটেলে এবং সজ্জন নিবাসে। সজ্জন নিবাসে ছিলেন উত্তম কুমার, গৌরী দেবী, তরুণ কুমার, রাধামোহন ভট্টাচার্য, দিলীপ রায়, সহকারী পরিচালক পীযূষ বসু এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, এছাড়াও আরও অনেকে। জোর কদমে শুটিং চলছে, জমজমাট পরিবেশ। কেটে গেছে প্রায় দিন 15। দেখা গেল বেশ কিছুটা বেহিসাবি খরচের ফলে অনেকেরই সঙ্গে নিয়ে আসা টাকায় টান পড়ে গেছে। একদিন সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদা, বৌদির কাছে কিরকম স্টক আছে বলো তো? একটু চিন্তা করে মহানায়ক উত্তর দিলেন, আসার সময় তো আমার থেকে 1,000 টাকা নিয়েছিল, যে হারে কেনাকাটা করছে তাতে মনে হচ্ছে নিজের জমানো স্টক থেকেও বেশ কিছুটা নিয়ে এসেছে। সৌমিত্রবাবু মাথা নেড়ে কি যেন একটা চিন্তা করলেন, তারপর চলে গেলেন। গৌরী দেবীর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। গৌরী দেবী ওনাকে মিত্র বলে ডাকতেন, আর সৌমিত্রবাবু গৌরী দেবীকে বলতেন টুনটুনি বৌদি। যাই হোক, কিছুক্ষণ পরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গৌরী দেবী একসাথে হাজির। গৌরী দেবী তরুণ কুমারকে বললেন, হ্যাঁ রে বুড়ো, তোরা বাজি ধরে ফিস খেলছিস, আমিও খেলবো। মুহূর্তের মধ্যেই তরুণ কুমার বুঝে গেলেন আসলে পরিকল্পনাটা সৌমিত্র বাবুর। অতঃপর শুরু হলো খেলা। 4 জন খেলছেন, গৌরী দেবী, তরুণ কুমার, দিলীপ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম দিকে পরপর বেশ কিছু রাউন্ডে জিতে গেলেন গৌরী দেবী। এবার তিনি পয়েন্ট পিছু টাকার অঙ্ক আরও কিছুটা বাড়িয়ে দিলেন। এইবার শুরু হলো হারের পালা। একটানা হারছেন গৌরী দেবী। সৌমিত্রবাবুর পরিকল্পনা একদম সফল। পরপর হেরে তখন গৌরী দেবী অনেক টাকা খুইয়ে ফেলেছেন। এইবার তিনি বলছেন আর খেলবেন না। অম্লান বদনে সৌমিত্রবাবু বললেন, ঠিক আছে, তাহলে খেলো না। উত্তম কুমার বই পড়তে পড়তে পুরো ব্যাপারটাই লক্ষ্য করছিলেন। এবার বই থেকে মুখ তুলে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এ সবই তোমার ওই মিত্রর প্ল্যান। এতক্ষণে গোটা বিষয়টা গৌরী দেবীর কাছে পরিষ্কার হলো। তিনি তো রেগে মেগে ঘর থেকে সোজা বেরিয়ে গেলেন। গেট খুলে সোজা চলে গেলেন রাস্তায়। পিছন পিছন বাকিরাও গেলেন। দেখা গেল গৌরী দেবী সোজা চলে গেছেন রাস্তায় দাঁড়ানো এক ট্রাফিক পুলিশের কাছে। এদিকে সৌমিত্রবাবুরা সকলে সজ্জন নিবাসের মূল গেটে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছেন। এবার দেখা গেল গৌরী দেবী কথা বলতে বলতে হাত নেড়ে সৌমিত্রবাবুদের দিকেও দেখাচ্ছেন। এইবার সৌমিত্র চট্টোপাধ্যায় দূর থেকেই নিজের মাথার উপর গোল গোল করে হাত ঘুরিয়ে ইশারা করে পুলিশকে বোঝাতে চাইলেন গৌরী দেবীর মাথায় গন্ডগোল আছে। তারপর উনি চেঁচিয়ে উঠে বললেন, পুলিশ, ও পাগলি হ্যায়, উসকো পকড়ো। সৌমিত্রবাবুর এই কথা শুনে সেই পুলিশ গৌরী দেবীকে ধরতে যেতেই গৌরী দেবী ওরে বাবারে মারে বলে পড়িমড়ি করে ছুটে আবার বাড়ির দিকে এসে ভেতরে ঢুকে গেলেন। এই পুরো ঘটনা জানা যায় তরুণ কুমারের স্মৃতিকথা থেকে। এরকম কত ঘটনা ছড়িয়ে আছে, কত ঘটনা হয়তো হারিয়েও গেছে। আমরা চেষ্টা করি সেগুলিকে যতটা সম্ভব তুলে আনতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে পরের পর্বে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।